ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার, আর তোমরা আমার সাথে আছো দ্য ডিজিটাল এডুকেটর ইউটিউব চ্যানেলে। আমরা একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টার সেখানে অলরেডি চলে এসেছি এবং একটা পড়াও আমরা শুরু করেছি, যার একটা ভিডিও তোমরা দেখেছো, জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। গল্পটার প্রথম অংশটা তোমাদের সামনে আগেই পরিবেশিত হয়েছে। এবার সেকেন্ড পার্টটা যেটা আছে সেটা আজকে তোমাদেরকে আমি পড়াবো। সবাই কিন্তু ভালো করে নজর দিয়ে দেখো। আচ্ছা, দেখতেই পাচ্ছ সেদিনকে আমরা জেনেছিলাম যে জিমি প্রফেশনালি একজন বার্গলার। আমেরিকান সোসাইটিতে তার আবির্ভাব এবং তার এই ভল্ট বা সিন্দুক ভাঙার জন্য সে যথেষ্ট সুনাম দুর্নাম দুটোই কুড়িয়েছে এবং একবার সে অ্যারেস্টও হয়েছে ডিটেকটিভ বেন প্রাইজের দ্বারা। তারপর একটা বড়সড় মাপে চুরি করে যখন সে এলমোর শহরে গিয়ে গা ঢাকা দিয়েছে এবং সেখানে ভাবছে যে সে একটা জুতোর দোকান খুলবে, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম গল্পের সাথে সাথে। তারপরে দেখলাম তাকে আমরা প্ল্যানেটার্স হোটেলে যেতে, সেখানে গিয়ে একজন রিসেপশনিস্টের সাথে কথা বলতে, যে সেই শহরে জুতো ব্যবসা সংক্রান্ত কী কী সম্ভাবনা আছে বা জুতোর ব্যবসাটা কেমন চলবে, এই ধরনের বিভিন্ন ইনফরমেশন সে কালেক্ট করছিল। অন্যদিকে সেই শহরে যাওয়ার পর তার সাথে একজন ভদ্রমহিলার পরিচয় ঘটে। সে আংশিক পরিচয়ের মধ্য দিয়ে সে সেই ভদ্রমহিলার ভালোবাসায় আবদ্ধ হয় এবং তার সাথে তার জীবনটা একটা নতুন জায়গায় চলতে শুরু করবে এমনটাই বোঝা যাচ্ছে। এবং জিমি তাকে যখন প্রথম দেখেছিল সে নিজে কি সেটাই ভুলে গেছিল, এমনভাবেই লেখা রয়েছে। তো যাই হোক, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিমির আগামী জীবনের পর্বে কি হতে চলেছে, কি ঘটনা ঘটতে চলেছে ও হেনরির লেখা জিমি ভ্যালেন্টাইন গল্পে আজকে আমরা জেনে নেব। আচ্ছা, সেকেন্ড পার্টের শুরুতে লেখা আছে, ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইয়থ অফ এলমোর, but he now perceived his shortcomings while trying to figure out Jimmy's manner of trying his four in hand. He cordially gave information. জিমির যে চরিত্র বা জিমির যে ম্যানার স্টাইল, সেই রূপলি স্টাইল, তার সেই অভাবনীয় তার ক্যারেক্টার পার্সোনালিটি, যার দ্বারা সবাই অ্যাট্রাক্টেড হয়, এমন ক্যারেক্টার কিন্তু এলমোরের শহরে কোনো ছেলের মধ্যে ছিল না, সে কথা আমরা আগেই জেনেছি। যাই হোক, তারপরে জিমি এই যে তার চেহারার যে রূপ বা তার যে পার্সোনালিটির যে বিষয়গুলোর পাশাপাশি তার মধ্যে কিছু শর্টকামিংসও ছিল, অর্থাৎ কিছু প্রতিবন্ধকতাও ছিল, যেগুলো হয়তো তাকে একেবারেই আইনের চোখে বা সমাজের চোখে একেবারে একজন অপরাধী তৈরি করেছিল। সেটা হচ্ছে, আমরা সকলে জানি যে সে সিন্দুক ভাঙত। তো যে মানুষটার মধ্যে এত সুন্দর পার্সোনালিটি, এত গুছিয়ে কথা বলতে পারে, এত হ্যান্ডসাম, এত ম্যানারফুল, অথচ তার এই ডার্ক সাইডটার জন্য কিন্তু সে একেবারেই একটা খারাপ জায়গায় বা একটা খারাপ পজিশনে চলে গিয়েছিল। তো এই সমস্ত কিছু ভাবছে, ইতিমধ্যে তার জীবনটা কিভাবে চলবে এই সমস্ত জিনিস নিয়ে খুবই গভীর চিন্তারত। যখন সে ওই রিসেপশনিস্টের সাথে কথা বলছে, ওই তোমার প্ল্যানেটার্স হোটেলের যে রিসেপশনের সাথে কথা বলছে যে জুতোর লাইনে কি কি পোটেনশিয়ালিটি আছে বা কী কী সম্ভাবনা পসিবিলিটিস আছে যার জন্য সে এখানে ব্যবসাটাকে ভালো করে করতে পারে, এমন ভাবনা নিয়ে যখন সে পুরো ব্যস্ত চিন্তিত, তখন কি হলো, ইয়েস দেয়ার আউট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন। তখন তাকে জানানো হলো যে হ্যাঁ, জুতোর ব্যবসার যে জগৎ বা জুতোর ব্যবসার যে পরিসর, সেই পরিসরে এই শহরে যদি এরকম ব্যবসা করা যায় বা খোলা যায়, তবে অবশ্যই সেটা ভালো দিকে এগোতে পারে, এই কথা জিমিকে জানানো হলো। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস। এটাও বলা হলো যে এলমোর শহরে কোনো অত্যাধুনিক বড় মাপের বা বেশ এক্সপেন্সিভ জুতোর দোকান কিন্তু নেই। অর্থাৎ খুব বড় মাপের ফ্যাশনেবল বা খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে এমন কোনো শু স্টোর কিন্তু অবশ্যই শহরে ছিল না, এটা জিমি জানতে পারল। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম। কারা তাহলে জুতো বিক্রি করে? শহরে কি আর কোনো জুতোর দোকান নেই বলে জুতো কেউ বিক্রিই হয় না, বাইরে থেকে জুতো এনে পড়তে হয় না? বলেছে শুকনো যারা খাবারপত্র বিক্রি করে এবং অন্যান্য সাধারণ জিনিসপত্র বিক্রি করে এমন কিছু দোকান রয়েছে যারাই এই জুতোর বিক্রির ব্যাপারটা হ্যান্ডেল করে, অর্থাৎ পরিচালনা করে। তাছাড়া এক্সট্রা করে কোনো শু শপ কিন্তু এলমোর শহরে ছিল না।
বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড। অর্থাৎ ব্যবসা যে রয়েছে যে কোনো দিকে যদি সেটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সুপরিকল্পিতভাবে ইনভেস্টমেন্ট প্রফিট ইত্যাদিতে সুপরিকল্পিতভাবে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তবে ব্যবসা সব দিক থেকেই ভালো, এদিকে কোনো সন্দেহ নেই। সেটা বলা হয়েছে হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর। বলা হয়েছে যে মিস্টার স্পেন্সার, আপনি যদি চান এই শহরে জুতোর প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠান থেকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন, তবে আপনার জন্য আমরা আশাবাদী এবং আমরা আশা রাখছি যে অবশ্যই আপনি যদি এখানে জুতোর দোকান খোলেন তবে নিশ্চয়ই সেটা ভালো চলবে। কারণ তার কারণগুলো আগে থেকে বলে দেওয়া হয়েছে যে এই শহরের কোনো আলাদা করে জুতোর দোকান নেই। সাধারণত শুকনো খাবার বা অন্যান্য গুডস যারা বিক্রি করে তাদের দোকানেই এই জুতোটা কিনতে পাওয়া যায় বা শহরের মানুষজন কিনে পড়ে, সেখানেই যতটুকু কালেকশন রাখা সম্ভব হয় সেটাই যথেষ্ট বা সেটাই অনেকটাই, কারণ আলাদা করে কোনো জুতোর দোকান ছিলই না। তাই মানে আমাদের এটা আশা, যদি আপনি এখানে খোলেন অবশ্যই ভালো চলবে। এবার কি বলা হয়েছে, বলা হলো আচ্ছা তাহলে মিস্টার স্পেন্সার কি বলছে, হি উড স্টপ ওভার ইন দ্য টাউন আ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন। এবার মিস্টার স্পেন্সার কি করলেন, ওই শহরের বুকে কিছুদিন থেকে গেলেন। মিস্টার স্পেন্সার thought he would stop over in the town a few days and look over the situation. তাই বললো যে লেখক আমাদের বলছেন যে এইবার জিমি কি করলো, ওই শহরের বুকে তার যে ঠিকানা, সাময়িক যে ঠিকানা, সেটা হচ্ছে প্ল্যানেটার্স হোটেল, সেখানে সে নিজের জন্য একটা রুম এঙ্গেজড করেছিল। সেখান থেকে দাঁড়িয়ে সে তার গোটা পরিকল্পনাটা কি করে পরিচালনা করবে সেটা ভাবার জন্য বা তৈরি করার জন্য কয়েকদিন সময় নিয়ে এবং শহরটাকে ভালো করে বোঝার জন্য সেখানে দাঁড়িয়ে গেল। সেটা সবাই করে থাকি আমরা, যে একটা নতুন জায়গায় গিয়ে যদি কোনো কিছু ঘুরতেও যাই বা কোথাও সময় কাটাতেও যাই, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমাদের ওখানে যাওয়ার পর সেই জায়গার ভাব প্রকৃতি পরিবেশ ইত্যাদি বুঝে নিতে হয়। ঠিক জিমিও তাই, যেহেতু সে এখানে তার শু লাইন খুলছে বা বিজনেসটাকে ওপেন করতে যাচ্ছে, তাই এই জায়গাটাকে শহরবাসীকে মানুষগুলোকে বা পরিসরটাকে একটু ভালো করে বুঝে নিলে ব্যবসাটা তার গুছোতে সুবিধা হবে বা চালাতে সুবিধা হবে। এই জন্যই জিমি কিন্তু কয়েকদিন কী করলো, যে স্টপ হয়ে গেল। আচ্ছা, নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। এবার যখন জিমি তার কক্ষে যাবে, অর্থাৎ প্ল্যানেটার্স হোটেলে যে রুমটা এঙ্গেজ করেছে সে সেই রুমে যাবে, তখন তাকে ক্লার্ক বললেন যে আমি একজন মালবাহককে ডেকে দিই, অর্থাৎ অ্যাটেন্ডেন্টকে ডেকে দিই, যে অ্যাটেন্ডেন্ট এসে আপনার যে লাগেজগুলো আছে সেগুলো নিয়ে আপনার ঘরে পৌঁছে দিয়ে আসবে। লাগেজ বলতে তো ওই যে ওর সেই ব্যাগখানা যার মধ্যে চুরি করার সমস্ত টুলসগুলো রয়েছে। তো যাই হোক, সে বললো যে পাঠিয়ে দিই। তখন জিমি বলল, কি বললো, নো দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়। তো এবার বললো, ক্লার্ককে বললো যে না, আপনার দরকার নেই কোনো অ্যাটেন্ডেন্ট বা ক্যারিয়ার বয় দরকার নেই, আমি পারবো। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ রাদার হেভি। বলছে যে আমার দরকার নেই, কারণ আমি আমার সুটকেসটা নিজেই ক্যারি করব, আর এটা খুব ভীষণ ভারী, তাই এটুকুনি কষ্ট আমি কাউকে করতে দিতে চাই না। আমি নিজেই আমার ঘর অবধি বা আমাকে যে কক্ষটা আপনারা দেবেন সে কক্ষ অবধি আমি এটাকে নিয়ে চলে যাব। তো যাই হোক, জিমি সেটাই করলো। Mr. Ralph Spencer, the phonix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore. একে তো আমরা দেখতে পেয়েছিলাম যে জিমির ছদ্মবেশ, যে ছদ্মবেশে জিমি নিজেকে র্যালফ স্পেন্সার বলে পরিচয় দিয়েছিল, কিন্তু সেই পরিচয়ের আড়ালে, অর্থাৎ একটা ছাই দিয়ে ঢাকা একটা মানুষ যার আগের চরিত্র, আগের জীবন, আগের প্রফেশন সম্পূর্ণ একটা ছাই চাপা অবস্থায় ছিল, সেই ছাই চাপা অবস্থায় তার পরিচয়ের সাথে লুকিয়ে থাকা তার যে ভালোবাসা, সেটা কিন্তু একেবারেই উঠে আসলো। কার দ্বারা? যখন অ্যানাবেল অ্যাডামসের সাথে তার সাক্ষাৎ হলো, তার ভেতরে থাকা ভালোবাসার যে স্ফুলিঙ্গ বা আগুন, সেটা কিন্তু সেই ছাই চাপা অবস্থা, অর্থাৎ তার ছদ্মবেশের আড়াল থেকে উড়ে আসলো, এবং জিমি কিন্তু একটা নতুন জীবনের দিকে নিয়ে যাবে এই সংকেতটাও আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড কি বলছে, আচ্ছা, অ্যান্ড
prospered. He opened a shoe store and secured a good run of trade. Socially, he was also a success and made many friends. And he accomplished the wish of his heart. He met Miss Annabel Adams and became more and more captivated by her charms. তো যাই হোক, সময় গড়াতে থাকলো। জিমি ধীরে ধীরে তার ব্যবসাপাতি গুছোতে লাগলো এবং পাশাপাশি তার মিসেস অ্যানাবেল অ্যাডামসের সাথে যে পরিচয় বা ঘনিষ্ঠতা সেটা ক্রমে ক্রমে বেড়ে উঠতে লাগলো। যতবারই সে তার দ্বারা মুখোমুখি হয়, তার সাথে সামনাসামনি চলে আসে, ততবারই তার চরিত্র, সেই মেয়েটার চরিত্র বা তার রূপ, তার সৌন্দর্য, তার ভালোবাসা তাকে আকৃষ্ট করে এবং ক্রমে ক্রমে জিমি কিন্তু পুরোপুরি ভেতর থেকে পাল্টে যেতে শুরু করে। আর দীর্ঘদিন তার যে প্রফেশন তার থেকে কিন্তু সে দূরে চলে যেতে থাকে, অর্থাৎ সে কিন্তু আর সিন্দুক ভাঙতে থাকে না, একেবারেই বন্ধ। সে এক নতুন কর্নার থেকে তার লাইফটাকে কিন্তু স্টার্ট করে। কি হলো এবার? At the end of a year, the situation of Mr. Ralph Spencer was this: he had won the respect of the community, his shoe store was flourishing, and he and Annabel were engaged to be married in 2 weeks. বছর খানেকের মধ্যেই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজে তাকে গ্রহণ করে নিয়েছে, সমাজে যথেষ্ট রেসপেক্ট রয়েছে, একটা রেসপেক্টেবল পজিশনে সে বিলং করে এবং সবথেকে বড় কথা তার ভালোবাসা অর্থাৎ মিস অ্যানাবেল অ্যাডামসকে সে কিন্তু তার জীবনে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে পেতে চলেছে। খুব শিগগিরই তাদের বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবে। তাহলে দেখো, তাহলে জিমির যে পূর্বের যে জীবন, যেটা আমরা পার্ট 1-এ দেখেছিলাম, গল্পের প্রথম অংশে দেখেছিলাম, যেখানে জিমিকে দেখেছিলাম জেল খাটতে, ওয়ার্ডেনের দ্বারা অনেক অ্যাডভাইস সে নিয়েছিল, সে যেদিনকে সে রিলিজমেন্ট পেলো। তারপরে জিমি সেখান থেকে বেরিয়ে এসে তার বন্ধু মাইক ডোনাল্ডের সাথে দেখা করা, সে ক্যাফের থেকে বেরিয়ে আসা, বেরিয়ে এসে তারপরে আবার সেই তার আগের যে প্রফেশন সেটাকে রিজিউম করা, বড় পরিমাণে চুরি করা। কিন্তু এই সব কিছুর পর জিমি যখন সব কিছু ছেড়ে চলে আসলো এলমোরে এবং নিজের জীবনটাকে নতুনভাবে চালু করতে শুরু করলো, একে তো পুরনো জীবনের সমস্ত কালো মুহূর্তগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাতে সে আইনের চোখে না পড়ে, সেই জন্য সে এখানে এসে আত্মগোপন করেছিল, নতুন নাম নিয়ে জীবন শুরু করেছিল। কিন্তু এই শহরে এসে তার প্রথম যে ভাবনাটা কি ছিল সেটা নিশ্চয়ই একজন চোরের মনে সেটাই থাকে যে সেই শহরে এসেও তার নির্দিষ্ট পরিকল্পনা করে সে এখানে চুরি করবে বা সে দুঃখ ভাববে। কিন্তু ভালোবাসা, সমাজের স্নেহ, সমাজের থেকে পাওয়া রেসপেক্ট, তার জুতোর দোকান সব মিলে তাকে একটা হোয়াইট ফেস দিয়ে দিল এবং যথারীতি জিমি তার পুরনো সমস্ত খারাপ অভ্যেসকে অনেক অনেক দূরে ঠেলে দিয়ে সুস্থভাবে জীবনযাপন শুরু করলো। আচ্ছা, কি বলেছে দেখো, মিস্টার অ্যাডামস, the typical plodding country banker, approved of Spencer. অর্থাৎ তার ফাদার ইন ল, উড বি ফাদার ইন ল, অর্থাৎ মিস অ্যানাবেল অ্যাডামসের পিতা, যিনি একজন পোড় খাওয়া ব্যবসায়ী, একজন ব্যাংকার, তিনি কিন্তু জিমিকে মেনে নিলেন, তার সান ইন ল হিসাবে মেনে নিলেন এবং তাদের বিবাহটা কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে হবে সেটা কিন্তু জানা গেল। আচ্ছা, কি করলো? Annabel's pride in him almost equaled her affection. He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. তো কি হলো, যেহেতু পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়লো, মিস্টার অ্যাডাম দেখলেন না ছেলেটা যথেষ্ট ভালো, ফ্লোরিস্ট, ওয়েল ম্যানার্ড এবং তার মধ্যে ডিসিপ্লিন রয়েছে। তো এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে জিমির আনাগোনা মিস্টার অ্যাডামস রেসিডেন্সে বেড়ে গেল। সে ঘন ঘন সেই বাড়িতে যেতে লাগলো, একেবারে তার ফ্যামিলি মেম্বারের মতন করে সেখানে থাকতে শুরু করলো বা তার যাতায়াতটা হয়ে গেল। এবং এইখানে কিন্তু আমরা একটা কথা বলে নিই যে মিস্টার অ্যাডামের 2 জন কন্যা রয়েছেন, একজন হচ্ছে মিস অ্যানাবেল অ্যাডামস, আরেকজন তার সিস্টার রয়েছেন, যিনি তার 2 জন মেয়েকে নিয়ে এই পরিবারেই থাকেন, অর্থাৎ বাবার ঘরেই
থেকে থাকেন। যাই হোক, তাদের সাথে ঘুলে মিলে একেবারে একেবারে একটা একান্নবর্তী পরিবারের মতন বেশ সবাই মিলে জমজমাট ভেবে সেখানে থাকতে শুরু করলো। স্পেন্সার বারবার করে তাদের বাড়িতে আসে, যত পরিচয় বাড়তে থাকে তত পরিবারের সাথে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদম অনলি ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা তাকে দেখতে পাই, যে একেবারে বাকি পরিবার সবাই তাকে নিজের পরিবারের মেম্বারই মনে করছে। এখনও কিন্তু তাদের মধ্যে বিবাহ বন্ধনের দ্বারা যে সামাজিক যে বন্ধন সেটা এখনও হয়নি, অথচ জিমি কিন্তু এই বাড়িতে যাতায়াত এবং এই বাড়ির সাথে তার কানেকশন খুব ভালোভাবে তৈরি হতে শুরু করলো। One day Jimmy sat down in his room and wrote this letter, which he mailed to the safe address of one of his old friends in St. Louis. Dear old Paul, I want you to be at Sullivan's place in Little Rock next Wednesday night at 9 o'clock. একদিন কি হলো, জিমি তার নিজের কক্ষে বসে, মানে প্ল্যানেটার হোটেলের সেই রুমটা যেটা তার জন্য এঙ্গেজড ছিল, সেখানে বসে সে চিঠি লিখলো তার এক বিশেষ পুরনো বন্ধুকে। চিঠিতে সে বলল যে, প্রিয় বন্ধু পল, আমি তোমায় সুলিভান প্লেসে দেখতে চাই, সেটা লিটল রকে অবস্থিত। যে আগামী যে বুধবার আছে, সেই বুধবার রাত 9টার সময় আমি তোমাকে ওখানে দেখতে চাই। সে বন্ধুকে চিঠিতে লিখছে, I want you to wind up some little matters for me. আমার জন্য বা আমার হয়ে কিছু বিষয় তোমাকে আমি জানাতে চাই বা তোমার সাথে শেয়ার করতে চাই, ডিসকাস করতে চাই। কি হলো? And also I want to make you a present of my kit of tools. এবং এর পাশাপাশি তুমি যদি ওখানে আসো, বা আসতেই হবে তোমাকে, তুমি আসলে পরে আমি তোমাকে আমার সব থেকে ডিয়ারেস্ট বা সব থেকে লাভেবল পার্ট অফ মাই লাইফ, অর্থাৎ মাই কিট টুল কিট বক্স, যেটা আমি বাগলারি করার ক্ষেত্রে আমার যে ইনস্ট্রুমেন্টগুলো আমার লাগতো, সেই কিট বক্সটা আমি তোমায় উপহার স্বরূপ দেবো। আচ্ছা, আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। জিমি মনে করছে যে তার দেওয়া সেই উপহার প্রেজেন্ট অবশ্যই তার বন্ধুকে খুশি করবে, গর্বিত করবে। ইউ কুড নট ডুপ্লিকেট দ্য লট ফর $1,000। বলছে 1000 টাকা খরচা করেও তুমি এমন ধরনের টুল কিট বক্স নকল করে বানাতে পারবে না। অর্থাৎ এরা খুব কোয়ালিটি প্রোডাক্ট, এগুলো পয়সা দিয়েও নকল হয় না। যাই হোক, তো এই কথাগুলো সে তার বন্ধুকে চিঠিতে লিখছে। তারপরে বলছে, সেভ বিলি, আই হ্যাভ কুইট দ্য ওল্ড বিজনেস আ ইয়ার অ্যাগো। বলছে আমি আমার পুরনো ব্যবসা, অর্থাৎ সবাই বুঝতে পারছি পুরনো ব্যবসা কি, তার সেই সিন্দুক ভাঙা, সেটাকে সে কুইট করেছে, ছেড়ে দিয়েছে। আচ্ছা, 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, এখন আমার একটা খুব সুন্দর দোকান রয়েছে। আই এম মেকিং অ্যান অনেস্ট লিভিং, আমি একটা সৎ জীবন কাটাতে সক্ষম হয়েছি। অ্যান্ড আই এম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ 2 weeks from now। আর আজ থেকে ঠিক 2 সপ্তাহ পর এই পৃথিবীর সবচেয়ে সুন্দরতম, সবচেয়ে অপূর্ব মেয়েটিকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যাচ্ছি, সে তার বন্ধুকে জানালো। ইটস দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। বলছে এটা সেই জীবনটাই বিলি, যেটাকে সঠিক পথে সোজা জীবন বলে। সেই জীবনটা আমি এখন লিড করছি। অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি উইথ মাই প্রেজেন্ট লাইফ। হ্যাঁ, আই ডিড নট ক্র্যাক এনি ওয়ান সেলফ অ্যান্ড আই লার্ন হাউ টু লিভ স্ট্রেট ইন লাইফ। কী করে জীবনে সঠিকভাবে বাঁচতে হয়, কীভাবে অন্যের সিন্দুক না ভেঙে নিজের জীবনে সঠিক করে বাঁচতে হয়, সেই বিশেষ পদ্ধতিটা আমি শিখে গেছি বিলি, সে বলছে বন্ধুকে। বাহ, ভেরি গুড। I would not touch $1 of another man's money now for $1,000,000। তো বলছে আমি একজনের একটা কোটি পয়সাতেও হাত দেই নাই, নাও ফর $1,000,000, কিন্তু এখন আমার অনেক অনেক টাকা, অনেক অনেক টাকা। অর্থাৎ জীবনে আর কোনো খারাপ কাজ করার আমার প্রয়োজন নেই। আমার বর্তমান জীবন আমাকে সম্মান প্রতিপত্তি দিয়ে একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ হিসেবে তৈরি করেছে। এখন আমার আর কারোর পয়সার দরকার নেই, কারণ আমারই নিজের এখন অঢেল টাকা। খুব সুন্দরভাবে জিমি বলল, আফটার আই গেট ম্যারিড আই এম গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট।
বলছে বিয়ের পর অর্থাৎ অ্যানাবেলের সাথে আমার বিবাহ সম্পন্ন হলে আমি এলমোর শহর থেকে বেরিয়ে আরো পশ্চিমে চলে যাব, সেখানেই আমাদের নতুন জীবন পাতব, where there won't be so much danger of having old sources brought up against me. আমি আশা রাখছি পশ্চিমে গিয়ে যখন নিজেদের নতুন জীবনটা শুরু করব, তখন আমার পুরনো জীবনের কোনো কালো অন্ধকার বা কোনো বিপদ সেখানে আমার জন্য এসে উপস্থিত হতে পারবে না বা হবে না, সেটা আমার জন্য সুরক্ষিত জায়গা। তার মানে বিয়ের পর যে এই শহর ছেড়ে সে নতুন কোথাও শিফট করবে, সেই পরিকল্পনাও জিমি করে রেখেছে, সেই প্ল্যানিংও তার করে রেখেছে, সেই প্ল্যানিংটা সে কিন্তু এই চিঠিতে শেয়ার করলো। I tell you, Billy, she is an angel. She believes in me and I would not do another crooked thing for the whole world. তো বলছে, জানিস বিলি, ও আমার পর এত ভরসা রাখে, এত আস্থা রাখে, তোকে বলে বোঝাতে পারবো না। আর আমি চাই অন্তত জীবনে আর যাই হয়ে যাক, তার সেই বিশ্বাসের জায়গাটা আমি কখনো ভাঙবো না। তা আমার প্রতি তার যে ভালোবাসা, তার যে বিশ্বাস, সেটা কোনো মতে আমি কোনো জঘন্য বা খারাপ কাজের দ্বারা ভাঙতে চাই না। আমি খুব ভালো আছি। তো দেখো, নিজের স্টেট অফ পজিশন, নিজের কন্ডিশন এবং প্রিভিয়াস লাইফটা যে তার একটা গ্লুমি ডার্ক লাইফ ছিল, সেটা কিন্তু ইন এ ওয়ার্ড, এক কথার মধ্য দিয়েই জিমি কিন্তু বলে দিল, স্বীকার করে নিল যে হ্যাঁ, তার জীবনটা ভালো ছিল না। নাও তার জীবন অনেক অংশেই সুস্থ, স্বাভাবিক। সে আর কিন্তু পালিয়ে বেড়ায় না, সে এখন সম্মান নিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়ায় এবং সে যে সোসাইটিতে থাকে, সে সোসাইটি প্রত্যেকে তাকে যথেষ্ট সম্মান এবং স্নেহের চোখে দেখে এবং যে মানুষটাকে নিয়ে সে সারা জীবন বাঁচবে, তার ভালোবাসা, তার বিশ্বাস, তার ভরসার একটা পাত্র হয়ে উঠেছে কে? জিমি। তো সেই জায়গাগুলোর থেকে দাঁড়িয়ে সে নিজের জীবনটাকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছে যে এইখানে কোনো অস্বচ্ছতা নেই, যেখানে কোনো গ্লুমিনেস নেই, শুধুই ব্রাইটনেস, শুধুই ব্রাইটনেস। যাই হোক, এবার বলছে, বি শিওর টু বি অ্যাট সুলিস ফর আই মাস্ট সি ইউ। নিশ্চয়ই আসবে, কিন্তু আমি অপেক্ষা করে থাকবো, আমার তোমাকে দেখা প্রয়োজন। I will bring along the tools with me. Another time, Jimmy repeated wanting his previous words. He will carry his finest set of burglar's tools for his friend with him. সে তার বন্ধুর জন্য তার সবথেকে শৌখিন, তার সবথেকে কাজের যে টুল বক্স, সেটা অ্যাজ এ প্রেজেন্ট হিসেবে সে কিন্তু তার বন্ধুর জন্য নিয়ে যাবে। সেটা আবার বলল, Your old friend Jimmy. On the Monday night after Jimmy wrote this letter, ঠিক আছে, on the Monday night after Jimmy wrote this letter, Ben Price jogged unobtrusively into the Elmore in a livery buggy. যাই হোক, তা জিমি চিঠিটা লিখেছে সোমবার দিন, ঠিক সেই দিনকাই একেবারে অপ্রত্যাশিতভাবে, একেবারে গুছানোভাবে, পরিকল্পিতভাবে আমাদের ডিটেকটিভ বেন প্রাইস হাজির হয়ে গেল এলমোর শহরে। লক্ষ্য একটাই, এইবার আর জিমিকে ছাড়া যাবে না, তাকে এইবার কঠোর শাস্তি দিতে হবে, কারণ সে তার বিজনেস রিজিউম করেছে। এমন একটা কঠোর মানসিকতা নিয়ে বেন প্রাইস কিন্তু আবার চলে আসলো কোথায়? একেবারে এলমোর শহরে। কারণ তার টার্গেট হচ্ছে কি? জিমিকে ধরা। কারণ প্রিভিয়াসলি আমরা দেখেছি যে যেই চুরিটা স্প্রিংফিল্ড কেসে সে কিন্তু ধরা পড়েছিল এবং তার কিন্তু 4 ইয়ার্স সেন্টেন্স হয়েছিল, যেটা তাই সে 10 মাস খেটে সে মুকুব হয়ে গেছিল। যাই হোক, সেই ডিটেকটিভ আবার একটা চকচকে সাদা বাগি গাড়িতে, ঘোড়ায় টানা গাড়িতে এসে উপস্থিত। He longed about town in his quest way until he found out what he wanted to know. শহরে নেমেই সে শহরের অলি গলি সড়ক দিয়ে হাঁটতে হাঁটতে তার লক্ষ্যবস্তু অর্থাৎ জিমিকে খুঁজে পেতে সদাই ব্যস্ত। সেই পথে যখন এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে সে জিমিকে তার সামনে দেখতে পারে এবং দেখতে পেরে একেবারেই চমকে যায়, কারণ জিমির পরিবর্তন, তার নতুন পরিচয় সত্যি আশ্চর্যচকিত করে তোলে বেন প্রাইসকে। কেমন করে? From the drugstore across the street,
From Spencer's shoe store, he got a good look at Ralph D. Spencer. রাস্তার এক কোণ থেকে এক ওষুধের দোকানের পাশ থেকে যখন দাঁড়িয়ে বেন প্রাইস প্রদক্ষিণ করছেন সেই জুতোর দোকানটাকে, যেই জুতোর দোকানটা খুলেছে জিমি ওরফে স্পেন্সার, তাকে দেখা মাত্রই বেন প্রাইস হতচকিত হয়ে গেলেন, বাকশূন্য হয়ে পড়লেন। নিজেই নিজের সাথে তিনি কথা বলতে শুরু করলেন। কি বললেন দেখে নেব। গোয়িং টু ম্যারি দ্য ব্যাংকার্স ডটার, আর ইউ জিমি? তুমি কি সেই জিমি যে একজন ধনকুবের, একজন ব্যাংকের মালিকের মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? একজন ব্যাংকের মালিক অর্থাৎ ওনার, তার মেয়েকে বিয়ে করতে চলেছ, তুমি কি সেই জিমি? আর ইউ জিমি? অর্থাৎ ইন দ্যাট কন্ডিশন বেন প্রাইস হ্যাজ মাচ ডাউট ইন হিজ মাইন্ড যে এটা কি জিমি, সত্যি কি জিমি তুমি? এটুকু ভাবতেই পারছি না। said Ben Price to himself, Ben Price নিজেই নিজেকে বলছেন softly, well I don't know, ধীরে কণ্ঠে তিনি নিজেকে বললেন, সত্যি আমার জানা ছিল না যে তুমি এইটা হতে পারো। অর্থাৎ জিমি যে এতটা পরিবর্তন হয়ে গেছে, তার পরিবর্তনটাকে অন্য চোখে দেখছে, কিন্তু একটা সাসপেকটেশন নিয়ে, একটা সাসপেক্টিভ ওয়েতে দেখছে কিন্তু আমাদের বেন প্রাইস ভাবছে হয়তো জিমি এবার একজন ব্যাংকারের মেয়েকে বিয়ে করে তারপর একটা বড় সড়ো চুরি বা কোনো একটা কিছু ঘটাবে। যাই হোক, সেই রকম প্রত্যাশা তার মনে রয়েছে, গেস রয়েছে, যার থেকে সে বলছে সত্যি তুমি এরকমটা করবে, ভাবিনি। দ্য নেক্সট মর্নিং, পরের দিন ঠিক সকালবেলায়, জিমি টুক ব্রেকফাস্ট অ্যাট দ্য অ্যাডামস, তার হবু শ্বশুর বাড়িতে জিমি সকালের খাবার খেয়ে নিল। হি ওয়াজ গোয়িং টু লিটল রক দ্যাট ডে টু অর্ডার হিজ ওয়েডিং স্যুট অ্যান্ড বাই সামথিং নাইস ফর অ্যানাবেল। আজ সে চলে যাবে লিটল রকে, সেখানে গিয়ে সে তার বাগদত্তার জন্য কিছু ওয়েডিং স্যুট অর্থাৎ বিবাহের কাপড় চোপড় কিনবে এবং কিছু একটা নাইস গিফট তার জন্য পারচেস করবে, এইরকম পরিকল্পনা নিয়ে সে বেরিয়ে যাচ্ছে। That would be the first time he had left town since he came to Elmore. এলমোরে আসার পরে প্রথমবার সে শহর ছেড়ে বাইরে যাচ্ছিল। It had been more than a year now since those last profession jobs and he thought he could safely venture out. যাই হোক, সে পুরনো যে চুরির কেস করে এসেছিল তার থেকে অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় 1 বছর আগে সে তার জব কুইট করেছে, এখন আর কোনো বিপদ নেই, তাই সে নিশ্চন্দেহে একবারে সেফলি সেই শহর ছেড়ে ওই লিটল রকে যেতে পারে, এটা তার ধারণা। আফটার ব্রেকফাস্ট quite a family party went downtown together. Mr. Adams, Annabelle, Jimmy and Annabelle's married sister with her 2 little girls aged 5 and 9. তো এবার এই খাওয়া দাওয়া করার পর তাকে যেতে হবে শহরের একটা নির্দিষ্ট জায়গায় যেখানে একটা পার্টি থ্রু করা হয়েছে। সে পার্টিতে রয়েছেন মিস্টার অ্যাডাম, তার কন্যা অ্যানাবেল এবং অ্যানাবেলের একজন দিদি যার বিবাহ হয়েছে, যার 2টো কন্যা রয়েছে, পুত্রী কন্যা রয়েছে, একজনের বয়স 5 বছর 9 বছর। তাদের সাথে একটা ফ্যামিলি পার্টি সে গেট টুগেদার করবে। They came by the hotel where Jimmy still boarded and he ran up to his room and brought along his suitcase. যাক, তারা সবাই মিলে জিমিকে রিসিভ করতে প্ল্যানেটার্স হোটেলে গেল। সেখানে যাওয়ার পর জিমি তাড়াতাড়ি করে তৈরি হয়ে তার সুটকেসটা হাতে নিয়ে সে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এখন কারণ কি, এখান থেকে সে লিটল রকে তার বন্ধুর সাথে দেখা করবে এবং তার বিয়ের জিনিসপত্র কিনবে বা নাইস গিফট কিনবে, এগুলো সব প্ল্যানিংটা। দেন দে ওয়েন্ট অন টু দ্য ব্যাংক, তারপরে তারা সবাই চলে গেল ব্যাংকে, পার্টিটা ব্যাংকেই হোস্ট করা হয়েছিল। দেয়ার স্টুড জিমিস হাউস অ্যান্ড বাগি অ্যান্ড ডলফ গিবসন হু ওয়াজ গোয়িং টু ড্রাইভ হিম ওভার টু দ্য রেলরোড স্টেশন। যাই হোক, তাই এবার ওই পার্টি থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে জিমিকে ডলফ গিবসন, একজন বাগি ড্রাইভার, সে কি করবে, রেল রোডে পৌঁছে যাবে, স্টেশনে পৌঁছে যাবে, যেখান থেকে জিমি লিটল রকের জন্য বেরিয়ে যাবে। তো সেগুলো সব তৈরি। আচ্ছা, all went inside the high curved oak railings into the banking room. Jimmy included for Mr. Adams' future son-in-law was welcome anywhere. তো যাই হোক, ব্যাংকের মধ্যে সবাই তড়িঘড়ি করে প্রস্তুত, বিকজ দ্য ভেরি স্পেশাল ডে মিস্টার অ্যাডাম উইল অ্যানাউন্স টুডে হার ডটার্স এঙ্গেজমেন্ট উইথ well furnished, well flourished boy who is Ralph Spencer, a famous
shoes of honor and the respected person in our society. সো সবাই জানে যে আজকে একটা বড়সড় ঘটনা হবে, একটা বড়সড় অ্যানাউন্সমেন্ট হবে ফর ফর দ্যাট দ্য পার্টি। কি জন্য? যে আজকে মিস্টার অ্যাডাম তার মেয়ে অর্থাৎ কন্যা মিস অ্যানাবেল অ্যাডামসের এঙ্গেজমেন্ট ঘোষণা করতে চলেছেন, যেটা হতে চলেছে আমাদের শহরের একজন প্রতিষ্ঠিত ধনী ব্যবসায়ী, একজন জুতোর দোকানের মালিক অর্থাৎ মিস্টার স্পেন্সারের সাথে। তো এই জন্য সবাই প্রস্তুত। ব্যাংকের ভেতরে সেই বাঁকানো ওক গাছের তৈরি রেলিং, সুন্দর কার্ভড করা, খুব সুন্দর ভিতরে অ্যাম্বিয়েন্সটা, সবাই দাঁড়িয়ে রয়েছে প্রতীক্ষারত। কি হয় দেখা যাক। সবাই জিমির জন্য ডিউলি ওয়েটেড। The clerk were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. তো যাই হোক, ক্লার্ক যে কেরানি আছে তার ক্লার্কেরাও প্রচণ্ড আগ্রহ, প্রচণ্ড উৎসুকতা নিয়ে যে না, একটা ভালো জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছেন। সবাই জিমিকে মানে ওয়েলকাম করার জন্য বিজি। আচ্ছা, Jimmy set his suitcase down. Annabel, whose heart was bubbling with happiness and lively youth. যাই হোক, তাই এবার জিমি সে প্রথম লুক মানে এদিন আজকে এঙ্গেজমেন্ট, আজকের দিনের দেখাটা একটু আলাদা 11 দিনের দেখার থেকে। এতদিনের তাদের ভালোবাসা আজকে লোক জনসমাজে বা সমাজের মাঝে একটা ডিক্লারেশন, অ্যাকনলেজমেন্ট পেতে চলেছে। খুশিতে মনের মধ্যে বুদবুদ উঠছে, খুশির বুদবুদ উঠেছে কার? আমাদের মিস অ্যানাবেলের। এবং জিমির সেই লুক, তার হ্যান্ডসামনেস, সব কিছু একটা ইমপ্রেসিং একটা মোমেন্ট তৈরি করেছে। সবাই অপেক্ষারত। আচ্ছা, এবার কি করলো? পুট অন জিমিস হ্যাট অ্যান্ড পিকড আপ দ্য সুটকেস। উড নট আই মেক আ নাইস ড্রামার, সেড অ্যানাবেল। এবার জিমিকে দেখা মাত্র জিমির মাথায় থাকা টুপিটাকে খুলে নিয়ে মাথায় পরে নিল তার উডবি ওয়াইফ অর্থাৎ মিস অ্যানাবেল, এবং তার সুটকেসটা হাতে নিয়ে বেশ জিমির স্টাইল ভঙ্গিমায় করে সে দাঁড়ানোর পর জিমিকে বলল, দেখো আমি তোমার সুন্দর নকল করছি না, একেবারে তোমার মতন লাগছি না, এমনটাই কথা সে বলল। মাই র্যালফ, হাউ হেভি ইট ইজ। বলার পর বলছে, কি গো তোমার সুটকেসটা এত ভারী কেন, কি আছে এতে? বলছে, যাই হোক, ফিলস লাইক ইট ওয়াজ ফুল অফ গোল্ড ব্রিক্স। বলেছে মনে হচ্ছে তোমার এই সুটকেসের ভিতরে সব সোনার বিস্কুট রয়েছে, তাই না? সোনার ইটের যেমন টুকরো হয় তেমন সোনার টুকরো রয়েছে নাকি? যেহেতু বড় ব্যবসায়ী, হয়তো ব্যাগে সোনা ভরে ঘোরে, এমনটাই সে মনে করছে তার হাজব্যান্ডের জন্য। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কিউরলি। জিমি খুব স্বাভাবিক, নিজেকে শান্ত রেখে বললো, না না, এমন কিছু নেই, এখানে জুতোর হর্ন আছে, অর্থাৎ স্পাইক আছে। স্পাইক আমরা যারা স্পোর্টস শু ইউজ করে, ফুটবল খেলে, তাদের জুতোর নিচে ধাতুর নির্মিত কতগুলো দাঁত থাকে যাতে সে স্কিট করে না পড়ে যায়, তো এগুলোকে হর্নস বা শু স্পাইক বলে। তো বলেছে এখানে কিছু শু স্পাইকস আছে, এগুলো আছে। কি বলছে? বললো দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, এগুলোকে আমি ফিরিয়ে দিয়ে যাবো। থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ। আমি চাইছি না এগুলোকে আমার কাছে রেখে খরচা বাড়াতে, কারণ এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, এগুলো ফিরিয়ে দিয়েছে, যে টাকা পাবো সেই টাকাটা আমার কাছে আমি ফিরিয়ে নেব। যাক, জিমি খুব হিসেবই বোঝা যাচ্ছে। আচ্ছা, আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল। তুমি তো জানোই আমি খুব ভীষণ মানে হিসেবপত্রের দিকে বা পয়সা কড়ির দিক থেকে অত্যন্ত হিসাব পরায়ণ একটা মানুষ। বাজে খরচা বা বাজে এক্সপেন্স আমি একদম করি না। জিমি বুঝতে পারছে যে সে ইকোনমিক্যাল, পয়সাকে বুঝে খরচা করাকে কৃপণ নয়, ইকোনমিক্যাল বলে। তো যাই হোক, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু নিয়ে বাঁচার। লট অফ এক্সপেন্সেস, এক্সট্রা ভ্যাগেন্সনেস জীবনে কখনোই ভালো নয়, সেটা কিন্তু জিমির ক্ষেত্রেও তাই দেখতে পেলাম। আচ্ছা, এবার বলছে, দ্য এলমোর ব্যাংক হ্যাড জাস্ট পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভল্ট। মিস্টার অ্যাডামস ওয়াজ ভেরি প্রাউড of it and insisted on an inspection by everyone. তা যাই হোক, এইবার শ্বশুরমশাই কি করেছেন? মিস্টার অ্যাডাম সম্প্রতিকালে এলমোর ব্যাংকে একটা বড় সেফ কাম ভল্ট ইনস্টল করেছেন, যেই ভল্টটা নিয়ে তার যথেষ্ট গর্ব আছে যে নো ওয়ান ক্যান ব্রেক ইট বিকজ ইট ইজ এ এক্সট্রাঅর্ডিনারি বার্গলার প্রুফ সেফ অর ভল্ট। এটা একেবারেই অন্য মাপের সেফ ভল্ট, যেটাকে কেউ ভাঙতে পারবে না। কোনো বার্গলার বা কোনো চোর বা ছ্যাঁচোরের পক্ষে, সিরিয়াল চোরের পক্ষে এটাকে ভাঙা সম্ভব নয়। এই বিষয়টাই তিনি ব্যাংকার্সদেরকে প্রত্যেককে বোঝাচ্ছেন, প্রত্যেকের মতামত নিচ্ছেন, তিনি শো অফ করছেন, দেখাচ্ছেন। যাই হোক, দ্য ভল্ট ওয়াজ এ small one, but it had a new
patented door, it fastened with 3 solid steel bolts thrown. বলছে যে বেশি বড় না হলেও একেবারে নতুন ধরনের দরজা দিয়ে তৈরি, নতুন ধরনের স্টিল জাতীয় এক উচ্চমানের স্টিল দিয়ে দরজাটা তৈরি, 3টে বোল্ট আছে যেগুলো এটার মধ্যে আটকানো রয়েছে এবং খুব স্ট্রং, ভেরি ভেরি মাচ স্ট্রং, এমন কিন্তু সেই সেফটা যেটা খুব খুব প্রোটেক্টিভ বলে মনে করছেন আমাদের মিস্টার অ্যাডাম। কি হবে এবার দেখো। আচ্ছা কি বলছে, আচ্ছা simultaneously with a single handle and had a time lock, Mr. Adams beamingly explained its working to Mr. Spencer. যাই হোক, তা বলছে যে ওখানে 3টে উইথ আ সিঙ্গেল হ্যান্ডেল অ্যান্ড এ টাইম ক্লক, অর্থাৎ একটা টাইম ক্লক আছে সঙ্গে একটা সিঙ্গেল হ্যান্ডেল আছে, সেগুলোকে কম্বিনেশন করে খুব মেলালে পরে তবেই ডোরটা খুলে যায়। বুঝতে পারলাম, আমরা সাধারণত মুভিতে এরকম দেখেছি যে ওই টাইম ক্লকগুলোকে মেলাতে, মানে কাঁটাগুলোকে মেলাতে হয় তারপরেই খোলে। ওগুলোকে সব যে মানে যার ভল্ট, সে কোড যাকে আমরা বলি আজকে জানি তো সব পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের মতন করে ঘুরিয়ে এলোমেলো করে রাখে, যে যার ভল্ট সেই একমতো জানে, সেটাকে ওই নাম্বারে না আনলে পরে ওই ভল্টটা ওপেন হবেই না, ওই ক্লকটাই মেন। তো যাই হোক, তো এই ভল্টের বিশেষত্ব কি সেটা শ্বশুরমশাই নিজের জামাইকে বোঝাচ্ছে যে এই ব্যাপার দেখো দেখো, অর্থাৎ এমন একজনকে বোঝাচ্ছে যার ওয়ার্ল্ড রেকর্ড আছে ভল্ট ভাঙার। যাই হোক, হু শোড আ courteous but not too intelligent interest। এই সমস্ত জিনিসগুলো যখন শোনাচ্ছে তখন সেই শোনার প্রতি কিন্তু সে দেখাচ্ছে, বাহ্যিকভাবে জিমি দেখাচ্ছে সে খুব ইন্টারেস্টেড, কিন্তু মন থেকে সেইগুলো শুনতে চাইছে না, কারণ এগুলো কি, এগুলো তার কাছে কিছুই না, ভেজা মাটি থেকে মূলো তোলার মতো, যেটা বলেছিলাম কোনো ব্যাপারই না তার কাছে। আচ্ছা, দ্য 2 চিলড্রেন মে অ্যান্ড আগাথা, ওই দিদির যে 2জন মেয়ে, শিশুগুলো 5 বছর আর 9 বছর বয়স, মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। তারা এই নতুন বলটা দেখে, তার উজ্জ্বলতা, তার ঘড়ি, হ্যাঁ বেশ মজার মনে হয়, তারা খুব উৎফুল্ল হয়ে ওঠে। while they were thus engaged, Ben Price sauntered in and leaned on the waiting for a man he knew। যাই হোক, এই সমস্ত leaned on his elbow, looking casually inside between the railings, he told the teller that he would not want anything, he was just waiting for a man he knew। যাক, এইবার ব্যাংকের মধ্যে প্রবেশ করে বেন প্রাইস, ডিটেকটিভ চলে আসছে, কোথায় জিমি আছে সে জানে, অবশ্যই উদ্দেশ্য একটাই, জিমিকে অ্যারেস্ট করা। এসে তা ওখানে ব্যাংকের উপরে রেলিং আছে, রেলিংয়ের মধ্যে হাত দিয়ে সে সব দেখতে শুরু করে। পাশেই থাকা একজন লোক বলেছে, কী ব্যাপার, আপনি কি কেন এসেছেন, কিছু প্রয়োজন নাকি? তখন বেন প্রাইস যে জানা যে না না, আমার ওখানে একজন পরিচিত রয়েছে, তার সাথে আমি কথা বলবো, পার্টিটা শেষ হোক, আমি তার সাথে কথা বলার জন্য, তার সাথে মিট করার জন্য এসেছি বলে বেন প্রাইস ওখানে দাঁড়িয়ে যায়। ভালো কথা। এবার কি হয়েছে দেখো। আচ্ছা, তার কিছু চাই না, ওখানে একজনের সাথে দেখা করতে এসে তার সাথে দেখা করবো বা চলে যাবো। হি ওয়াজ জাস্ট ওয়েটিং ফর এ ম্যান হি নিউ, আমি একজনকে চিনি, তার সাথে দেখা করবো, তার জন্য এসেছি। আচ্ছা, সাডেনলি দেয়ার ওয়াজ এ স্ক্রিম or two from the woman and a commotion, হঠাৎ করে একটা চিৎকার 2জন মহিলার মধ্যে থেকে, এবং একটা কম্পন মানে মুভমেন্ট, কম্পন হয়ে উঠলো। কেন, কি হয়েছে? unperceived by the elders, May, the 9-year-old girl, in a spirit of play had shut Agatha in the vault। বলছে অপরিকল্পিতভাবে খেলতে খেলতে, খেলার চলেই বড়জন কি করেছে, May, the 9-year-old girl, in a spirit of play had shut Agatha in the vault। 9 বছর বয়স যার, সে মেয়েটা তার ছোট বোনকে খেলার ছলে সেন্দিগের ভিতরে ঢুকিয়ে দরজা আটকায়, নক করে দিয়েছে এলোমেলো, বাস। She had then shot the bolts and turned the knob of the combination as she had seen Mr. Adams do। দাদু যেমন করেছিল, তার গ্র্যান্ডফাদার যেমন করে ঘুরিয়েছিল, সেগুলো দেখেছে, বাস বোনকে ঢুকিয়ে দরজা আটকে দিয়ে বাস ইচ্ছা মতন নষ্ট করে খেলতেছে। কি বিপদ ডেকে আনলো তার কোনো পরিমাণ নেই কিন্তু। আচ্ছা, the old banker sprang to the handle and tugged at it for a moment, the door cannot be opened। তার গ্র্যান্ডফাদার গেল, গিয়ে এরকম করে ঘোরালো, চেষ্টা করল,
সে বলে দিল এই দরজা খুলবে না। হি গ্রোন, সে চিৎকার করে উঠল, দ্য ক্লার্ক হ্যাজ নট বি wound nor the combination set. The clock has not been wound nor the combination set. সে বলল চিৎকার করে যে এই দরজা বন্ধ করার সময় যে কম্বিনেশন করার কথা সে কম্বিনেশনে হয়নি, যে কম্বিনেশন সেট করে রেখেছিল একটা নিউ কম্বিনেশন এটা সেট করা হয়েছে, এবং যে করেছে তার সেটা মনে মানে বাচ্চাটা কি করে মনে রাখবে, ইচ্ছা মতন ঘোরাই দিচ্ছে বাস, প্যাটার্ন লকের মতন দিয়ে ভুলে যাওয়া, সেম কেস। যাই হোক, বা তোমার প্যাটার্ন অন্য কেউ খুলতে চেষ্টা করা কোনো দিনও সম্ভব না। যাই হোক, এরকম বলছে, কি হলো, আগাথাস মাদার স্ক্রিমড এগেইন, আগাথার মা ভয়ে আর্তনাদ করে উঠল, হিস্টেরিক্যালি, সে পাগলের মতো উন্মাদ হয়ে গেল, হবেই। তার মেয়ে একটা বলেছে, হুশ, সেড মিস্টার অ্যাডামস রাইজিং হিজ ট্রেমলিং হ্যান্ড। মিস্টার অ্যাডাম কাঁপতে কাঁপতে তার হাত নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কারণ একটা বড় সড়ো বিপদ হয়েছে। অল বি কোয়াইট ফর এ মোমেন্ট, সবাই নিমিষের মধ্যে স্তব্ধ হয়ে গেল। আগাথা, হি কল্ড অ্যাজ লাউডলি অ্যাজ হি কুড, আগাথা বলে চিৎকার করলো, যতটা জোরে সম্ভব তাকে ডাকার চেষ্টা করলো। তা দাদু, লিসেন টু মি, আমায় শুনতে পাচ্ছ? During the following silence, they could just hear the faint sound of the old of the child wildly shrieking in the dark vault in a panic of terror. সেই ভল্ট যেটা এয়ারলেস, এয়ার টাইট, পুরো সেখানে কান দিয়ে হালকা করে তার গলা শুনতে পাচ্ছে, মানে শব্দও বের হয় না, এতটা এয়ার টাইট। কাচের ঘরে যদি ভিতরে কেউ কথা বলে বাইরে থেকে শব্দ শুনতে পারবো না, ঠিক আছে। এই যে ব্যাপারটা, বায়ু চলাচল করতে পারছে না, মানে যেটুকুনি বায়ু আছে ভেতরে ওইটুকুনি, ভেতরে সে মেয়েটা জোরে চিৎকার করছে কিন্তু হালকা আওয়াজই আসছে। মেয়েটা ভয়ে অন্ধকার ভল্টের মধ্যে থাকা, অন্ধকার ভল্টের মধ্যে থেকে তার ভয় তাকে আস্তে আস্তে ক্রমে ক্রমে গ্রাস করতে, একদম মারা যাবে এটা কনফার্ম, এবার থাকলে বেশিক্ষণ থাকলে সে মরবেই, এরকম একটা ব্যাপার। দেখো, মাই প্রিসিয়াস ডার্লিং ওয়েল দ্য মাদার, মা চিৎকার করে বললো, ও আমার মূল্যবান প্রিয়, কই তুই, এদিকে আয়, এরকম চিৎকার করছে। She will die of fright, open the door, oh break it open, can't you men do something? দরজার মধ্যে আঘাত করতে করতে মা কেঁদে কেঁদে বলছে, সে ভয়ে মরে যাবে, দরজাটা খোলো প্লিজ, ভাঙো এটাকে কেউ, ও পারবে না, এখানে কোনো পুরুষ মানুষ নেই যে এটা করতে পারে। There is not a man nearer than little rock who can open the door, said Mr. Adams. মেয়েকে সান্ত্বনা দিয়ে বলছেন বাবা, যে একজনই আছে লিটল রকে, একজন মানুষ যে ভলটা খুলতে পারে, কিন্তু সে তো লিটল রকে, সেখানে আসতে গেলেও সময় লাগবে, অতক্ষণ তো মেয়েটা বাঁচবে না, বুঝতে পারলো তো? আচ্ছা, ক্যান্ট ইউ ম্যান, বলছে সেড মিস্টার অ্যাডামস ইন এ শ্যাঙ্কি ভয়েস, কম্পমান ভয়ে আতঙ্কে বলছেন, মাই গড স্পেন্সার, হোয়াট শ্যাল উই ডু? দ্য চাইল্ড, শি ক্যানট স্ট্যান্ড ইট লং ইন দেয়ার, দেয়ার ইজ নট এনাফ এয়ার, অ্যান্ড বিসাইডস শি উইল গো ইন টু দ্য convulsions from fright. স্পেন্সার কে বলছে, এবার অ্যাডাম বলছে যে, ও আমার ভগবান স্পেন্সার প্লিজ, কিছু আমরা করতে পারবো না, শিশুটা বেশিক্ষণ টিকবে না ভেতরে, পর্যাপ্ত বাতাস নেই, এবং ভয়ের যে প্রভাব, সেই প্রভাব সে কাটিয়ে উঠতে পারবে না, সেই ভয়ে আক্রান্ত হয়েই সে তার প্রাণ ত্যাগ করবে। কি করা যায় এখন দেখো, আগাথাস মাদার ফ্র্যান্টিক নাও, আগাথার মা জ্ঞান হারালো, বিট দ্য ডোর অফ দ্য নিউ ভল্ট উইথ হার হ্যান্ডস, দরজার মধ্যে আঘাত করতে 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 মা জ্ঞান হারিয়ে ফেলল। ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট, সামবডি ওয়াইল্ডলি সাজেস্টেড ডায়নামাইট, কেউ বললো এই, অর্থাৎ বিস্ফোরক নিয়ে আসো, বিস্ফোরক দিয়ে দরজাটাকে ভেঙে দাও। অ্যানাবেল টার্ন টু জিমি, অ্যানাবেল ঘুরে তার হাজব্যান্ডের দিকে তাকালো, জিমির দিকে তাকালো, হার লার্জ আইস ফুল অফ অ্যাঙ্গুইশ বাট নট ইয়েট ডিসপেয়ারিং, তার চোখে অনেক আশা যে তার হাজব্যান্ড কিছু করতে পারে, সে পারবে তার দিদির মেয়েকে বাঁচাতে, কিন্তু সেই আবার একটা বাট নট ইয়েট ডিসপেয়ারিং, সেই যে আশাটাকে মধ্যে একটা হতাশাও লুকিয়ে আছে, সে ভাবছে তার স্বামী তার হাজব্যান্ড হয়তো এই পরিস্থিতিতে তাদেরকে বাঁচাতে পারবে, এমনটা মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এটা কিন্তু সে জানতো না যে সেই ভল খুলতে পারে,
প্রত্যেকটা মানুষের যার প্রতি সে রিলাই করে, যার প্রতি সে বিশ্বাস করে, সে মনে করে সে বিপদের দিনে বা দুঃসময় সে তাকে বাঁচাতে পারে, এমন একটা ব্যাপার। যাক, to a woman nothing seems quite impossible to the powers of the man she worships. একজন মহিলা যাকে ভালোবাসে, যাকে দেবতা হিসেবে পুজো করে, সে কিছু করে উঠতে পারবে না তার জন্য, এমনটা আশা সেই তার ভালোবাসার মানুষটা অর্থাৎ সেই মহিলাটা বা তার স্ত্রী রাখে না। এটা বড় জিনিস। ক্যান্ট ইউ ডু সামথিং র্যালফ? ট্রাই, ওয়ন্ট ইউ? তুমি কি কিছু করতে পারবে র্যালফ? কিছু করো না প্লিজ। পারবে না কিছু করতে? পারবে না? He looked at her with a queer soft smile on his lips and in his keen eyes. তার চোখের দিকে চোখ রেখে ঠোঁটে একটা হালকা হাসি নিয়ে জিমি তার দিকে তাকিয়ে একবার হাসলো। Annabelle, he said, give me that rose you were wearing, will you? সে বলল, অ্যানাবেল, বলছি তোমার গোলাপটা দিতে পারবে? তুমি যে গোলাপটা পরে রয়েছ, দেবে আমাকে? এই কথাটা বলল। হার্ডলি বিলিভিং দ্যাট শি হার্ড হিম অলরাইট। এমন কথা যে বলছে, এই শব্দ তার এই মুহূর্তে সে তার গোলাপ চাইছে, এই সব কথাগুলো শুনে সে মানে অ্যানাবেল বিশ্বাসই করতে পারছে যে গোলাপ কেন চাইছে। সে আনপিন দ্য বার্ড ফ্রম দ্য বজম অফ হার ড্রেস। সে তার জামার যে অংশে গোলাপটা লাগানো ছিল সেখান থেকে গোলাপটা খুলে তাকে দিল, অ্যান্ড প্লেসড ইট ইন হিজ হ্যান্ড। জিমির হাতে দিল। জিমি স্টাফড ইট ইন্টু হিজ ভেস্ট পকেট, থ্রু অফ হিজ কোট অ্যান্ড পুলড আপ হিজ শার্ট স্লিভস। জিমি গোলাপটা নিয়ে তার বুকের পকেটে গুজে দিল। গুজে দিয়ে তারপরে সে তার উপর থেকে কোটটা খুলে ফেললো, হাতা শার্টের স্লিভসটা গুটিয়ে নিল। Jimmy stuffed into his vest pocket two of his pulled out sleeves. With that act, Ralph Dispenser passed away and Jimmy Valentine took his place. এই কাজটা করার পরেই র্যালফ ডিসপেন্সার মারা গেল, তার জায়গা দখল করে নিল জিমি ভ্যালেন্টাইন, অর্থাৎ তার আসল চেহারা চলে এসেছে। তার আসল চেহারা চলে এসেছে। জিমি তার ফর্ম ব্যাক করে নিয়েছে। গেট অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অল অফ ইউ। সবাইকে তড়িঘড়ি করে বলল, সরে যাও সবাই দরজার সামনে থেকে। হি কমান্ডেড শর্টলি। হি সেট হিজ সুটকেস অন দ্য টেবল। তারপর তার টেবিলের উপর সে সুটকেসটা রাখলো, অ্যান্ড ওপেন্ড আউট ফ্ল্যাট, এবং তাকে খুলে সরিয়ে মেরে দিল। ফ্রম দ্য টাইম অন হি সিমড টু বি আনকনসিয়াস অফ দ্য প্রেজেন্স অফ এনিওয়ান এলস। যখন সে সুটকেস খুলে সব জিনিসপত্র বের করছে সিন্দুক ভাঙার, তখন পাশে যে সবাই দাঁড়িয়ে তাকে দেখছে, সে বিষয়টা সে একেবারেই অচেতন, একেবারেই তার মাথার থেকে চলে গেছে। He laid out the shining queer implement swiftly and orderly, whistling softly to himself as he always did when at work. In a deep silence and immovable, the others watched him as if under a spell. In a minute, Jimmy's pet drill was beating smoothly into the steel door. In 10 minutes, breaking his own burglarious record, he threw back the bolts and opened the door. তারপর নিমিষের মধ্যে সে তার যন্ত্র বের করে, ড্রিল যন্ত্র বের করে সকলের সামনে বসে সেই ভল্টের মধ্যে ছিদ্র করে মাত্র 10 মিনিট সময় নিয়ে, যেই সময়টা গ্যালোবারের রেকর্ডকেও ব্রেক করে দিয়েছে, সে দরজা খুলে দিল। যখন সেগুলো করছিল তখন সে মৃদু কণ্ঠে একটা হুইসেল বা সিটি সে বাজাচ্ছিল, যেটা সব সময় সে সিন্দুক ভাগার সময় করত। দেখো, দরজা খুলে দিল। আগাথা অলমোস্ট কোল্যাপসড। আগাথার জীবন প্রায় শেষের পথে চলে গেছিল, মানে প্রায় মরে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে করে গেল। বাট সেফ, কিন্তু বেঁচে গেল। ওয়াজ গ্যাদার্ড ইনটু হার মাদার্স আর্ম। তার মা তাকে তার বক্ষে জড়িয়ে ধরলো। জিমি ভ্যালেন্টাইন পুট অন হিজ কোট। জিমি তার কোট আবার পরে নিল, and walked outside the railings towards the front door. এবার সবার সাথে কথা না বলেই জিমি মাথা নিচু করে ধীরে ধীরে রেলিং ঘেঁষে মুখ্য দরজার দিকে এগিয়ে গেল। As he went, he thought he heard a faraway voice that he once knew called Ralph, but he never hesitated. সেই বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে একজন ডাক দিল, র্যালফ। শব্দটা শোনা মাত্রই জিমি
বুঝে গেল এই কণ্ঠটা তার কাছে অত্যন্ত পরিচিত, তাই সে বিন্দুমাত্র ইতস্তত করল না। At the door, a big man stood somewhat in his way. দরজার সামনে একটা বেশ হোমরা চোমরা লম্বা লোক তার কাছে এসে দাঁড়ালো এরকম করে। Hello Ben, said Jimmy. Hello Ben, said Jimmy. সামনে যাকে পেল সে কথা বলার আগেই তাকে সাধুবাদ দিয়ে তার সাথে পরিচয়ের অর্থে জিমি বলে উঠল, ও হ্যালো বেন, তুমি এসেছো? স্টিল উইথ হিজ এ স্ট্রেঞ্জ স্মাইল, তখনও তার মুখে সেই অদ্ভুত করা হাসি। গট অ্যারাউন্ড অ্যাট লাস্ট হ্যাভ ইউ? ও শেষমেশ তাহলে আমাকে পেয়েই গেলে তো, ওয়েল লেটস গো, চলো তবে। হাত বাড়িয়ে দিল, মানে হ্যান্ড ক্লাস লাগাতে বলতে, চলো। I don't know that it makes much difference now. আমি জানি যে আমি আমার জীবন পাল্টে ফেলেছি, এখন আমি চুরি করি না, কিন্তু তাতেও কিছু যায় না, আইনের চোখে আমি অপরাধী, কারণ আমি চুরি করে এসেছি। তাই আশা করি তুমি যে উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্য পরিবর্তন হবে না। ঠিক আছে, অ্যারেস্ট মি, ধরো আমাকে। জিমি ধরা দিয়ে দিচ্ছি নিজের থেকে। আচ্ছা। And then Ben Price acted rather strangely. This is the masterly art of O. Henry. The complete story now changes in a different way. সবাই কি জানে অ্যারেস্ট করবে? আমরা কি ধরে নিয়েছি অ্যারেস্ট করতে এসে অ্যারেস্ট করবে? দেখো ও হেনরি কি মাস্টার আর্ট দেখিয়েছে। And then Ben Price acted rather strangely. কাঙ্ক্ষিত আচরণের একেবারেই উল্টো প্রতিক্রিয়া দিল বেন প্রাইস। Guess you are mistaken, Mr. Spencer, he said. সেই সামনে দাঁড়িয়ে থাকা বেন প্রাইস বলছে, আপনার মনে হয় আমাকে চিনতে ভুল হচ্ছে মিস্টার স্পেন্সার, আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। কে আপনি? আপনি বলছেন পাল্টাবে না কিছু, আগেরটাই থাকবে, আমাকে ধরে নিয়ে যাও, বাট আমি আপনাকে চিনতে পারছি না। কে আপনি? আপনি তো স্পেন্সার, তাই না? He said, don't believe I recognize you. Your buggy is waiting for you, ain't it? And Ben Price turned and strolled down the street. বলছে, তোমার তো বিশ্বাস হচ্ছে না যে আমি তোমায় চিনতে পারবো না, আমি তোমায় চিনতে পারিনি। যাও, বাইরে তোমার গাড়ি অপেক্ষা করছে, তুমি গাড়িতে চড়ে বসো, বাই বলে মানে ওকে অ্যারেস্ট করলো না। কারণ আইন চাই রিপারগেশন, অর্থাৎ মানুষের অনুতাপ, যে আমি ভুল করেছি এই অনুশোচনা চায় আইন, যার জন্যই সাজা দেওয়া। যখন বেন প্রাইস দেখলো জিমি হ্যাজ চেঞ্জ টোটালি ফ্রম ইনসাইড, এবং সে একজনের জীবন পাল্টেছে, জীবন বাঁচিয়েছে এবং নিজেকে পাল্টেছে, এই সমস্ত কিছু বিচার করে শেষমেশ যখন তাকে অ্যারেস্ট করার কথা, তখন বেন প্রাইস আর তাকে অ্যারেস্ট না করে তাকে ছেড়ে দিল। কিন্তু ওই যে ছোট গল্পের বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে যেখানে কোনো বর্ণনার ঘটা থাকবে না, হ্যাঁ, এবং যেখানে শেষ হয়েও হবে না শেষ, অর্থাৎ গল্পের শেষে এসে আমাদের জানতে ইচ্ছে করছে যে অ্যানাবেলের সাথে জিমির সেই শুভ পরিণয়টা হয়েছিল কিনা, বা কি হলো জিমির জীবনে, কিন্তু এই কথাগুলো আমরা আর জানতে পারবো না, কারণ গল্পটা এখানেই শেষ। এটাই ছোট গল্পের বৈশিষ্ট্য, সব সময় পাঠকের মনে একটা অতৃপ্তি থেকে যাবে, পাঠক চাইবে শেষটা জানতে, কিন্তু শেষটা শেষ হয়েও শেষ হবে না। এটাই ছোট গল্পের বিশেষত্ব। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ডিসকাস ও হেনরিজ জিমি ভ্যালেন্টাইন অ্যাজ আ সাকসেসফুল শর্ট স্টোরি। ডেফিনেটলি উই ক্যান সে ইট, হ্যাঁ, with 100% assurance that this story claims all the qualities of short stories without any type of criticism. কোনো রকম সমালোচনা ছাড়াই এই গল্প কিন্তু ছোট গল্পের তকমাটা অর্জন করে নেয়। গল্পটা শেষ হলো, তোমাদের সাথে নিয়ে, তোমাদের সঙ্গে নিয়ে গল্প কেমন লাগলো ভালো করে আমায় লিখে জানাও। আর প্রত্যেকে গল্পটা ভালো করে পড়ো, মনে রাখবে এবার কিন্তু ভালো করে, আরো ভালো করে পড়তে হবে, কারণ পড়া ছাড়া কিন্তু বিকল্প নেই। এই সিলেবাস কিন্তু শুধু প্রশ্ন উত্তর মুখস্থ করার নয়, কনসেপশন বেল্ট,
থেকে শুরু করে কোশ্চেন উত্তর রেডি করা। এই পর্বে সব থেকে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে রেগুলার বইটাকে খুব হার্ডওয়ার্ক দিয়ে পড়া, বুঝে বুঝে পড়া। যত বেশি পড়বে তত প্রশ্নের উত্তর কম মুখস্থ করতে হবে এবং তুমি খুব ফ্রিলি এক্সাম দিতে পারবে। এই কথা বলেই শেষ করছি। আমাদের চ্যানেলের যে সমস্ত প্রয়াসগুলো শুধু ইংরেজি নয়, বিভিন্ন বিষয় তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে। ধীরে ধীরে একাদশ শ্রেণীর প্রত্যেকটা পাঠ্য বিষয়কে তোমাদের সামনে সেমিস্টার ওয়াইজ যেভাবে প্ল্যান করা হয়েছে, প্রি প্ল্যান্ডভাবে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তোমাদের কেমন লাগছে আমাদের জানাও, আমাদের চ্যানেলকে অনেক ভালোবাসা দাও। এভাবে এগিয়ে যেতে থাকি আমরা এবং তোমাদের জন্য আরও কিছু নতুন নিয়ে আসতে পারি এই আশা নিয়ে আজকে শেষ করছি। তোমাদের দিন শুভ হোক।